শোনা যাচ্ছে আপনি আগামী 20 তারিখে সিপিআইএমের যে ব্রিগেড, সেই ব্রিগেড মঞ্চে বক্তব্য রাখবেন। আমি যতদূর জানি এই প্রথমবারের জন্য হয়তো আপনি ব্রিগেডে যাবেন কথা বলতে। ব্রিগেডে কয়েক লাখ মানুষ আসবে, গোটা রাজ্য থেকে মানুষ যাবে, সংবাদ মাধ্যম থাকবে। একজন আদিবাসী মহিলা হিসাবে, একজন ক্ষেত মজুর, একবারে প্রান্তিক সমাজের প্রান্তিক অংশের মানুষ হিসাবে ওই লাখ লাখ মানুষকে, ওই এই গোটা রাজ্যকে কি বলবেন সেদিনকে? মানে কি কি বলতে ইচ্ছা করে? কি বলবেন ব্রিগেডে? কারণ হচ্ছে যে খেটে খাওয়া মানুষের ব্রিগেড, শ্রমজীবী মানুষের ব্রিগেড, কৃষকের ব্রিগেড। কারণ হচ্ছে আমাদের যা দাবি, হ্যাঁ, কৃষক সংগঠনের, ক্ষেত মজুরের সংগঠনের, একটা বস্তির সংগঠনের যেটা করা ব্রিগেডটা, কারণ হচ্ছে আমরাও তো প্রথম এই জায়গায়। কারণ হচ্ছে ব্রিগেডের ডাক দিয়েছি, কারণ হচ্ছে খেটে খাওয়া মানুষের ব্রিগেড। আমাদের 100 দিনের কাজটাকে 200 দিন করা, 600 টাকা মজুরি। হ্যাঁ, যে আরজিকর নিয়ে যে ঘটনা, মেয়েদের নিরাপত্তা নেই, সেইটা নিয়ে আমাদের ব্রিগেডের আলোচনা। কারণ হচ্ছে আগামী তো সামগ্রিক আলোচনা। আমি বলছি আপনি তো একদম সমাজের প্রান্তিক অংশের মানুষ। ব্রিগেডে যারা বক্তব্য রাখেন বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি তারা একটু উচ্চ বর্ণের, তারা একটু এগিয়ে থাকা সমাজের প্রতিনিধি। কেউ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ে, কেউ ব্রাহ্মণ, মানে একটা সমাজের আপার কাস্টের মানুষরাই মূলত মঞ্চের সামনের দিকে থাকে। সেটা যে কোনো দলের ক্ষেত্রে আমরা বেশিরভাগ সময় দেখি। অবশ্যই সিপিআইএমের ক্ষেত্রে আমার দেবলীনা হেমব্রম আছে, উদাহরণ আছে, আমি বলছি না সেটা। কিন্তু আপনি সাধারণভাবে আপনার মতো মানুষকে ব্রিগেডের মঞ্চে দেখতে আমরা অভ্যস্ত নেই। আমি সেটাই বলছি, এই প্রান্তিক মানুষের কি কি কথা বলবেন আপনি, বা বলতে ইচ্ছে করে? বা এত বছর ধরে আপনি কমিউনিস্ট পার্টি করছেন, মানে জমিয়ে রেখেছেন, হয়তো সেগুলো বলা হয়নি, অত বড় মঞ্চ কখনো পাননি, কি বলবেন সেটাই জানতে চাই। সেদিনে ব্রিগেডেই বলবো, সেদিনে ব্রিগেডে শুনবেন। ব্রিগেডে তো আমাদের বলার অনেক কিছুই আছে, সেই ব্রিগেডেই শুনতে পারবেন সেদিনে কি বলবো। আমরাও তো তৈরি হয়ে যাচ্ছি, আমাকে তো শুধু শুধু ব্রিগেডে তুলে দিচ্ছে সেটার কথা নয়। না, সে তো বক্তব্য ডেফিনেটলি প্রিপেয়ার করে যাবেন, মানে কোন কোন মানে ইস্যুগুলোকে নিয়ে কথা বলবেন আমি সেটা জানতে চাই। ওই তো খেটে খাওয়া মানুষের যা ইস্যু থাকবে সেইগুলোই আলোচনা হবে। মঞ্চে সামনে থাকলে সব ভোর ভোর করে বেরিয়ে যাবে। আচ্ছা, ও সব ট্রেনিং দিয়ে আছে, ও কোনো অসুবিধা হবে না আমাদের। ও ঠিক আলোচনা করেই বেরিয়ে যাবে। ক্ষেত মজুরদের কথা বলবেন? মানে আমি মানে একটা প্রশ্ন আমি বোধহয় মিস করলাম, বা আপনার বলতে বেরিয়ে গেল ব্যাপারে, যে ক্ষেত মজুরদের আজকের দিনে ঠিক কী কী অবস্থা? মানে একজন ক্ষেত মজুর, ধরুন আপনি জমিতে গেলেন বা কেউ গেল, একদিন কত ঘন্টা কাজ করে কত টাকা পান, তাদের কীভাবে চলে সংসারটা, আমি এটা একটু জানতে চাই। যাদের নিজেদের কোনো জমি নেই বা লাঙলও নেই। দেখো, একটা খেটে খাওয়া মানুষের গতর ওপরে যে নির্ভর, তাকে 600 টাকা মজুরি অবশ্যই দিতে হবে। হ্যাঁ, এখন কত টাকা পায়? এখন তো সব দেখো, সব অঞ্চলে সমান রোজ নয়। সব মজুরি কেউ 70 টাকা পায়, 170 টাকা, কেউ 250 টাকা পায়। এইটা সংসার। কত ঘন্টা কাজ করতে হয়? এইটা ধরতে গেলে 8টা থেকে 8 ঘন্টা কাজ করছে। জমিতে 8 ঘন্টা? 8 ঘন্টা কাজ করছে। আচ্ছা, জমিতে 8 ঘন্টা কাজ করছে। কেউ 250 টাকার মজুরি পায়, কেউ 200 টাকা পায়, কেউ 180 টাকা থেকে 70 টাকা পায়। এই সংসারে এই রোজে চলবে না, চলছে না। কারণ হচ্ছে এই রোজটা বাড়াতে গেলে তার জন্যে ব্রিগেড, 100 দিনের কাজটাকে বাড়াবার জন্য, আনার জন্য, তার জন্যে ব্রিগেড। খেটে খাওয়া মানুষেদের শিক্ষায় যেত পেছিয়ে আছে, আদিবাসী স্কুলরা যাচ্ছে না, তার জন্যে ব্রিগেড। আগামী দিনে এই ব্রিগেডটাই লড়াই করে সামনে উঠবে, দেখা যায় সেদিনই সব প্রশ্ন উত্তর আপনারা। এই দাঁতপুরের গরিব মানুষকে নিয়ে যেতে পারবেন ব্রিগেডের মঞ্চ? কারণ হচ্ছে এখন যা জমির লড়াই আছে, সবটা ফাঁকা করে তো লাভ নেই। মানুষ কিছু যাবে, কিছু থাকবে। এইখানকার লড়াইটা আমাদের চলছে, এইখানটা ফাঁকা রেখে ব্রিগেডটা করলে হবে না। এই ব্রিগেডের থেকে এই লড়াইটা আমার আগে। কারণ হচ্ছে ওখানে 5 জায়গাতে লোক না গেলেও ওখানে ভরে যাবে, আর এই জায়গাটি যদি আমি ফাঁকা করে চলে যাই, তাহলে এই জায়গাটা আমার নিয়ে নেবে, চোরেরা নিয়ে নেবে। চোরেদের থেকে পুলিশরা বেশি আসছে এইখানটায়। কারণ হচ্ছে এই জায়গা আমাকে স্টক করে মহিলাদেরকে রেখে যেতে হবে। আচ্ছা, আপনি একজন আদিবাসী সম্প্রদায়ের মানুষ, এই হুগলি জেলায় প্রচুর আদিবাসী মানুষজন থাকেন। আদিবাসীদের আজকের দিনে কি কি মূল সমস্যা রয়েছে? আদিবাসীদের শিক্ষা দীক্ষা, স্বাস্থ্য, এই পরিকাঠামোর কতটা উন্নতি হচ্ছে, কতটা অবনতি হচ্ছে? আমরা দেখছি যে, আবার বলছি, সরকারি যে স্কিমগুলো, আপনি সমালোচনা করছেন ডেফিনেটলি ঠিক, কিন্তু পরিবারে ধরুন মাসে 1000 টাকা রোজগার, একটা কন্যাশ্রী থেকে 30,000 25,000 টাকা পাওয়া, এগুলো মেয়েদের শিক্ষার প্রসার হচ্ছে বলে মনে হয় না? মানে আদিবাসীদের, আমি শুধু আদিবাসীদের কথাই জিজ্ঞাসা করছি।
দেখো, আমি একটা আদিবাসী মহিলা হয়ে আদিবাসীদের সমস্যা তো অনেকই আছে। কারণ হচ্ছে আমাদের যখন বামপন্থী সরকার ছিল তখন একটা কোটা বেঁধে দিত। শিক্ষায় যখন ছিল তখন শিক্ষার আমাদের কোটা থাকতো, সেই কোটার মধ্যে আমরা বঞ্চিত হয়ে গেলাম। দুটো দল এলো, কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার, যখন 2014 সালে 17 সালে একটা বিল পাস করেছিল। এই 2 মাসের আগে যে বিলটা পাস করেছিল সেটা আদিবাসী কোটার মধ্যে কিছু যা আসেনি। মানে এই যে একটা পড়াশোনার ক্ষেত্রে যে আমাদের আদিবাসী মেয়েরা যে এত পড়াশোনা করেও ওদের মধ্যে একটা হতাশা হয়ে যাচ্ছে। ছেলেরাও যে একটা পড়াশোনা করছে সেটাও, যেমন হোস্টেলগুলো ছিল, যে সরকারি হোস্টেলগুলো ছিল, আদিবাসীদের কষ্টের মধ্যে সেই হোস্টেলে মা বাবারা দিয়ে দেয়, সেই হোস্টেলগুলো বন্ধ। স্কুল তো বন্ধ হয়েই যাচ্ছে, 8,000 7,000 স্কুল বন্ধ। কারণ হচ্ছে আদিবাসীদের হোস্টেলগুলো ছিল, সেই হোস্টেলগুলোও বন্ধ হয়ে গেছে। আদিবাসীদের সমস্যাটা হচ্ছে যে মায়েরা সারাদিন গতর ফুসে কাজ করবে, ছেলেটাকে লেখাপড়া করবে না, না ওদের খাবার দাবারটা জোগাড় করবে, তার জন্য হোস্টেলটা চালু ছিল। কিন্তু এই তৃণমূল সরকার এসে হোস্টেলটা বন্ধ হয়ে গেছে, তাই পড়াশোনাটা একটু গাফলুতি চলে যাচ্ছে, ওদের পড়াশোনা ঠিক মতন করতে পারছে না। আর যখন যে তৃণমূল সরকার এসেছে, পাড়ায় পাড়াতে একটা আদিবাসীদের একটা ক্লাব ঘর করে দিয়েছে। সেই ক্লাবের ঘরের মধ্যে কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি তো। আমাদের আদিবাসী পাড়াতে ক্লাব ঘর আছে, সেখানে হচ্ছে রম চলছে, মদ দিচ্ছে, মাংস দিচ্ছে, তোমার এই অবস্থা হয়ে কারা যাচ্ছে। দিচ্ছে? এটা তৃণমূল সরকার দিচ্ছে, তৃণমূল সরকার দিচ্ছে। আমার পাড়ায় হয়েছে, আমার পাড়ায় আদিবাসী পাড়া, সেখানে 105 জন ওখানে আদিবাসী মানুষ। সেইখানে একটা ক্লাব ঘর, সেখানে ধরুন একটা 50 কেজি যদি আলু বস্তা থাকে, দুটো যদি আলু বস্তা যদি পচা আলু থাকে, সে গাদালটাই পচিয়ে দিচ্ছে। সেই হয়েছে তৃণমূলের অবস্থা। পাড়াতে একটা করে ক্লাব ঘর করে দিয়েছে, সেইখানে সকাল সন্ধ্যে সে পড়াশোনা তো দূরের কথা, সেইখানে সমস্ত আদিবাসী ছেলেগুলো পড়ে থাকছে, সেখানে পড়াশোনা। সেই আদিবাসীর স্কুলটা যদি ওইখানে যে স্কুল চলতো, যদি কিছু ছেলে প্রাইভেট পড়তো, সেটা না হয় বলতাম যে আদিবাসী ক্লাবগুলো করে দিয়েছে এইটা, কিন্তু ওইটা মেয়েদের শিক্ষা এগোচ্ছে না কন্যাশ্রী পেয়ে? কন্যাশ্রী এগোচ্ছে না, কন্যাশ্রী অনেকই বন্ধ হয়ে গেছে। এই পাড়াতেও খবর নিয়েছি, এইখানেও কন্যাশ্রী বলছে, যতই ঘোষণা করুক না কেন, কন্যাশ্রী, শিক্ষাশ্রী, রূপশ্রী, এই চুড়িবালা শ্রী সব দিয়েছে, কোনোটাই বাদ দেয় না, সবটাই ঘোষণার মধ্যে উন্নয়নে ঝড় বয়ে দিয়েছে। এই সরকার উন্নয়নে এত ঝড় বয়ে দিয়েছে, মানুষকে বুঝিয়ে দিয়েছে, কিন্তু উন্নয়নে সে ঘরের মধ্যে এসে পৌঁছায়নি। আমাদের আদিবাসীর মধ্যে খুব একটা ক্ষোভ সৃষ্টি হয়ে গেছে। তাদেরতে নাচা গানাতে ধামসল ধরিয়ে দিয়েছে, একটা ধামসা ধরিয়ে দিয়েছে। আর এখন কিছু অনুষ্ঠানেতেই সমস্ত এখন ডিজে ধরিয়ে দিয়েছে, পরিষ্কার বলে দিচ্ছি। পাড়ার মধ্যে একটার মধ্যে ডিজে দিয়ে দিচ্ছে, ধামসা মাদল দিয়ে দিচ্ছে, তোমরা সারাদিন সকাল থেকে নাচা গানা করো। এইবার সেইখানে যদি নাচা গানা শুরু হয়, মানুষের মধ্যে কষ্ট হলো, তারা বলতে পারছে না। এখন দিচ্ছে, ওই যে যাচ্ছে আমরাও যাচ্ছি, এইরকম অবস্থা পাড়ায়। ওরাও যাচ্ছে আমরাও যাচ্ছি, কিন্তু সরকার কিন্তু যেটা চলার কথা ছিল সেই সরকার চালাতে পারছে না। আদিবাসীদের যতটা মনের মধ্যে বল নিয়ে কাজ করার কথা সেটা করছে না। উনিতে নিজের উন্নয়ন ঝড় বয়ে দিচ্ছে, নেচে গিয়ে আলা করে দিচ্ছে। কি ভাববে আদিবাসীদের জন্যে? আদিবাসীদের যে কোটা ছিল চাকরির মধ্যে, শিক্ষার মধ্যে যে কোটা ছিল, সেই কোটাটাই নেই। কি করবে? পড়াশোনা করে ছেলেদের মধ্যে একটা হতাশা দিয়ে দিয়েছে, হতাশা করে দিয়েছে। এই তো অবস্থা সরকারের।